প্রিডেটর ব্যাডল্যান্ডস এমন একটা মুভি যা প্রিডেটর ফ্র্যাঞ্চাইজিকে নতুন একটা দৃষ্টিকোণ থেকে তুলে ধরেছে। শিকারি থেকে বীর হয়ে ওঠা এক প্রিডেটরের গল্প, আরও আছে তার বন্ধুত্ব আর সংগ্রাম। যদি আপনি সায়েন্স ফিকশন, অ্যাকশন ও থ্রিলার মিশ্রিত মুভি পছন্দ করেন, তাহলে এই মুভিটা আপনার জন্য একদম পারফেক্ট, যা ইতিমধ্যে সারা বিশ্বে ঝড় তুলে দিয়েছে। এমনই আরো অসাধারণ মুভি দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে আমাদের ছোট্ট পরিবারে সংযুক্ত হওয়ার অনুরোধ রইল। কমেন্টে জানাতে পারেন আপনার মতামত, লাইক কমেন্টটা শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। চলুন আর কথা না বাড়িয়ে গল্পটা শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা ইয়োর্জা প্রাইম নামে একটা গ্রহ দেখতে পাই। সেখানে একটা ছোট স্পেসশিপ এসে থেমে যায়। ওই স্পেসশিপের ভেতর থেকে একজন সুদর্শন এলিয়েন প্রাণী বেরিয়ে আসে। আসলে তারা ইয়োর্জা গ্রহতে বসবাস করে। ইয়োর্জায় অনেক ক্ষমতা আছে, তার স্যুটের ভিতরে অনেক অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে। ওই ইয়োর্জা এখানে একটি তারের সাহায্যে উপরে উঠে আসে। ওই ইয়োর্জার নাম হচ্ছে ডেক। ডেক ভিতরে চলে আসে। তার একটি ভাই আছে যার নাম কোয়াই। তাদের দুই ভাইয়ের মধ্যে অনেক দিন পর দেখা হচ্ছে। তবে দেখা হতেই তারা একে অপরের সাথে মারামারি শুরু করে, একে অপরকে আঘাত করার আপ্রাণ চেষ্টা করতে থাকে। আসলে ডেক ছিল খুবই দুর্বল। তার ভাই চাচ্ছিল না তার ভাই যেন এভাবেই দুর্বল থাকে। তার ভাই চায় ডেক যেন শক্তিশালী হয়ে ওঠে আর অন্যদের সাথে যেন লড়াই করতে পারে। অনেকক্ষণ যাবৎ চলে তাদের মারামারি। দেখে বোঝার উপায় ছিল না তারা আসলেই ভাই। কিন্তু কোয়াই খুবই শক্তিশালী। এক পর্যায়ে সে ডেকোকে ফেলে দেয়। সে একটা খাদানের উপরে ঝুলে থাকে, তবে কোনোভাবে সে বেঁচে যায়। আর সে তার ভাইকে বলে, যতক্ষণ আমি জিতছি না ততক্ষণ আমি হার মানবো না। এবং তাদের মধ্যে আবারও লড়াই শুরু হয়। এরপর তাদের দুজনের লড়াই শেষ হলে কোয়াই তাকে একটা স্পেসশিপে নিয়ে আসে, যেখানে ছিল অত্যাধুনিক কিছু অস্ত্র। কোয়াই ডেকোকে একটা জায়গায় দাঁড় করিয়ে কম্পিউটারের সামনে হাজির হয় আর তাকে বোঝাতে থাকে সমুদায়ের মধ্যে জায়গা পাওয়া অনেক কঠিন কাজ। তোমাকে প্রমাণ করতে হবে তুমি সম্প্রদায়ের জন্য যথেষ্ট যোগ্য এবং যথেষ্ট সাহসী। তাই তোমার শক্তি প্রমাণ করতে এখানে শক্তিশালী কিছু নিয়ে আসতে হবে। এরপর ডেক গেনা নামে একটা প্ল্যানেট দেখতে পায়। সেখানে অনেক ভয়ঙ্কর আর শক্তিশালী একটা প্রাণী থাকে যার নাম কালেশ। এরপর ডেকও বলে, আমি ওই প্ল্যানেটে যাব আর ওই শক্তিশালী প্রাণীকে নিয়ে ফিরে আসব। তবে কই তাকে জানায় এটা অনেক বেশি শক্তিশালী। আমাদের বাবাও এই প্রাণীকে অনেক ভয় পায়, তাই তুমি এমন চিন্তা ভাবনা মাথা থেকে বাদ দাও। তবে ডেক নিজেকে প্রমাণ করতে এই সিদ্ধান্ত নিয়েই নিয়েছে। এখন যাই কিছু হয়ে যাক সে কালেশকে নিয়ে আসবে। সে আরো বলে, হয়তো আমি কালেশকে নিয়ে আসবো, নয়তো আর কোনোদিন এই প্ল্যানেটে ফিরবো না। তখনই দেখা যায় তাদের বাবাও এখানে চলে এসেছে। আর তাদের বাবা এসেই কোয়েকে বলে সে এখনো কেন ডেককে মেরে ফেলেনি। সে আরো বলে, ডেক আমাদের সম্প্রদায়ের দুর্বলতা, তাই এখনই তাকে মেরে ফেলাও। তবে ডেক বলতে থাকে, আমি তোমাদের দুর্বলতা নই, আমি তোমার জন্য অনেক বড় একটা উপহার নিয়ে আসব। আমি সেই শক্তিশালী প্রাণী কালেশকে এখানে নিয়ে আসব। তবে তার বাবা তার কথা মোটেও বিশ্বাস করছিল না। সে বলতে থাকে কালেশকে নিয়ে আসা কোনো বাচ্চাদের খেলা নয়। এরপর সে কোইকে বলে সে যেন ডেককে মেরে ফেলে। এ কথা বলতে বলতে সে ডেককে ধরে ফেলে আর তাকে বলতে থাকে এখানে দুর্বলদের কোনো জায়গা নেই। তখন ডেক তার কাছে অনুরোধ করতে থাকে, আমাকে ছেড়ে দাও, আমি সত্যি তোমার জন্য অনেক বড় একটা উপহার নিয়ে আসবো। তবে তার বাবা তার কোনো কথাই শুনে না। দেখা যায় কোয়াইও নিজের হাতে তরোয়াল তুলে নিয়েছে। সে তার ভাইকে মারতেই যাবে। তবে তখনই সে ডেকোকে আঘাত না করে হাতে থাকা বাঁধন খুলে দেয় আর তাকে বলতে থাকে তুমি এখান থেকে পালিয়ে যাও। ডেকো নিজের জীবন বাঁচাতে স্পেসশিপে গিয়ে লুকিয়ে পড়ে। এটা দেখে তার বাবা প্রচন্ড রেগে যায় এবং এখানে কোয়াই এবং তার বাবার মধ্যে প্রচন্ড লড়াই হয়। কিন্তু তাদের বাবা অনেক শক্তিশালী এবং সাহসী। সে নিজের সন্তানের উপরে একটু দয়া করে না, তাই ফলস্বরূপ সে কোয়াইয়ের হাত কেটে ফেলে এবং কোয়াইকে গুরুতর আহত অবস্থায় ফেলে দেয়। কোয়াই এই অবস্থায় নিজের চেয়ে তার ভাইয়ের কথাই বেশি ভাবছিল। সে তার কাছে থাকা স্পেসশিপের রিমোটের সাহায্যে স্পেসশিপ চালু করে দেয়। এরপর স্পেসশিপ ওখান থেকে টেক অফ করে। তার বাবা নৃশংসভাবে নিজের ছেলেকে হত্যা করে। এদিকে দেখা যায় স্পেসশিপটি অন্য একটা গ্রহের দিকে যাচ্ছিল। গ্রহের কক্ষপথে প্রবেশ করার সাথে সাথে স্পেসশিপের কাজগুলো ভাঙতে শুরু করে। এই জন্য সে তার সিটকে স্পেসশিপ থেকে আলাদা করে ফেলে। সে দেখতে পায় এই গ্রহে অনেক বড় বড় জীবজন্তু আছে। এরপরই তার ক্র্যাশ ল্যান্ডিং হয়। সৌভাগ্যবশত সে এবার ওর প্রাণে বেঁচে যায়। ডেক তো কিছুই বুঝতে পারছিল না এবার তার কোন দিকে যাওয়া উচিত। তাই প্রথমে সে তার অস্ত্রগুলো হিসাব করে নেয়। তার কাছে অনেক অস্ত্র ছিল, কিন্তু তার যেই বনে ক্র্যাশ ল্যান্ডিং হয়েছে এখানে প্রাণীদের সাথে সাথে গাছগুলো অনেক ভয়ঙ্কর। সেখানে গাছগুলো যে কোনো কিছুকেই ছিঁড়ে খায়। এই জন্য তার আগে ডেকের হাতিয়ার চুরি করে। এরপরে তার উপর আক্রমণ করে দেয়। ডেকের কাছে একটা তরোয়াল ছিল
যার সাহায্যে সে গাছের শাখা কাটতে থাকে, কিন্তু সে গাছগুলো ডেকের সঙ্গেই লেগে থাকে। সে পালানোর অনেক চেষ্টা করছিল, অবশেষে অনেক চেষ্টা এবং অনেক গাছের শাখা কাটার পর সে একটা পাথরের কাছে গিয়ে পৌঁছায়। সেই পাথরের কাছে গাছের শাখাগুলো আর পৌঁছাতে পারছিল না। অনেক কষ্টে সে এই যাত্রায় বেঁচে যায়। এবার সে দেখতে পায় তার সামনে অনেক বড় বড় পাহাড়। এই পাহাড় পেরিয়ে তাকে সামনে এগোতে হবে, তাই আগে সে প্রস্তুতি নিতে থাকে। ক্র্যাশ ল্যান্ডিং আর গাছের সাথে মারামারি করার পর সে অনেকটাই আহত হয়ে গেছে। সে নিজের ক্ষতস্থানগুলো ভালো করে বেঁধে নেয়। এরপরে সে সামনে এগোতে শুরু করে। সে একটা ঘাসের জমির ভিতর দিয়ে হাঁটতে থাকে, যেখানে কিছু গাছের মধ্যে কিছু ফুল ধরে আছে। যখনই সে ফুলগুলোর কাছে যায় তখনই তা ভয়ঙ্কর হয়ে ওঠে। এরপরে সে একটা মেয়ের কণ্ঠ শুনতে পায়। মেয়েটি সেখানে বাঁধা ছিল। মেয়েটি জানায় তার নাম থিয়া। থিয়া বলে, তুমি কে, কোথা থেকে এসেছো আর কোথায় যাচ্ছ? সে বলে, আমি ডেক, অন্য গ্রহে থেকে এসেছি এখানে কালেশকে নিয়ে যেতে। এরপরই থিয়া বলে, এটা অনেক বড় একটা বন আর এই গ্রহটা অনেক বিপজ্জনক। তুমি এখানে বেশি দিন বাঁচতে পারবে না, তবে আমি তোমার সাহায্য করতে পারি। তুমি আমাকে একটা জায়গায় পৌঁছে দিও। কালিশের কাছে যাওয়ার রাস্তা আমি তোমাকে বলে দেব। তবে ডেক তার প্রস্তাবে রাজি হয় না। সে বলে, আমি আমার রাস্তা নিজেই খুঁজে নেব, আমি কারো সাহায্য নেই না। তবে থিয়া তাকে জানায়, তুমি এইভাবে বেশিক্ষণ বাঁচতে পারবে না। এই জঙ্গলে ভয়ঙ্কর জীবজন্তু তোমাকে খুব শীঘ্রই মেরে ফেলবে। এরপর কোনো উপায় না থাকায় ডেকও তার কথায় রাজি হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই মেয়েটার পা নেই, আর সে কোনো মানুষও নয়। এই গ্রহে মানুষের পাঠানো সে একটা সিনথেটিক। সে গত 2 বছর ধরে এখানে আছে। এরপর ডেক তাকে নিজের সাথে নিতে প্রস্তুত হয়। তখনই তাদের উপর একটা ড্রাগন এসে আক্রমণ করে দেয় এবং ডেকোকে আহত করে। ততক্ষণে থিয়া কোনোভাবে নিজেকে মুক্ত করতে সক্ষম হয়, আর সে ডেকোর জীবন বাঁচায় এবং সে বিশাল ড্রাগনকে হত্যা করে। এইভাবে সে থিয়াকে নিজের সঙ্গে নিতে প্রস্তুত হয়, কারণ সে খুব ভালো করে বুঝতে পেরেছে এই বিপজ্জনক জায়গায় থিয়া তাকে খুবই সাহায্য করতে পারবে। 2 বছর যাবৎ সে এখানে থাকায় খুব ভালো করে সে গ্রহটাকে চেনে। এরপরে তাদের যাত্রা শুরু হয়, যা ছিল খুবই ভয়ঙ্কর। পথে খুবই ভয়ঙ্কর কিছু মাছ তাদের উপরে আক্রমণ করে। থিয়া খুব ভালো করেই জানতো কি করে এদের কন্ট্রোল করতে হবে। এরপরে সে মাছগুলোকে নিজের মতো কন্ট্রোল করে আর সেখান থেকে এগিয়ে যায়। এরপর তারা জঙ্গলের ভেতর পৌঁছে যায়। ডেক সেখানকার কিছু গাছের শিকড় কেটে একটা দড়ি তৈরি করে। থিয়ার যেহেতু পা ছিল না, ডেকও তাকে নিজের কাঁধে তুলে নিয়েছিল। এবার সে দড়ি দিয়ে তাকে নিজের সাথে বেঁধে রাখে, যাতে তাকে আর ধরে রাখতে না হয়। এরপর তারা এক জায়গায় বসে বিশ্রাম নেয়। দুজনে একসাথে গল্প করছিল। থিয়া তখন তাকে নিজের সম্পর্কে বলে। সে বলে, আমি আমার বোন টেসার সাথে এখানে এসেছি, আর সেও একটা সিনথেটিক, কিন্তু আমরা দুজন অন্যদের থেকে আলাদা। আমরা জিনিসপত্র ফিল করতে পারি, যাতে করে এই গ্রহটাকে আমরা আরো ভালো করে আবিষ্কার করতে পারি। তবে একদিন কালিশ আমাদের উপর আক্রমণ করে আর আমরা দুজনে আলাদা হয়ে যাই। এই ভয়ঙ্কর যুদ্ধে আমার পাও রেহাই পাইনি, কিন্তু তুমি চিন্তা করো না, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। এবং এখান থেকে আমরা জানতে পারি টেসা নামের আরো একটা সিনথেটিক আছে। সেও আহত হয়েছিল, কিন্তু একটা রোবট তাকে সম্পূর্ণরূপে ঠিক করে দিয়েছে। টেসাও কেবল থিয়ার সাথে দেখা করতে চায়। এবার সকাল হলে দেখা যায় তারা দুজনে আবারও রওনা হয়েছে। তারা একটা ঘাসের জমিতে পৌঁছায়, যেখানে অনেক বড় বড় মনস্টার খাবার খাচ্ছে। তখন থিয়া বলে, এগুলো ওই কালিশের খাবার, তাই আমাদের যে কোনো ভাবে তাদেরকে এড়িয়ে চলতে হবে। তখন ডেকের হাতে ঘাসের খোঁচা লাগে। তখন ডেক বুঝতে পারে এখানকার ঘাসগুলো ভয়ঙ্কর কাঁটাযুক্ত, তারা এখান থেকে কোনোভাবেই যেতে পারবে না। তখনই সেখানে একটা প্রাণী আসে, যা দেখতে অনেকটা বানরের মতো। সে প্রাণীটা ডেকের হেল্প করতে চায়, কিন্তু ডেক তার উপরে রেগে যায়। সে এখন আর কারোর হেল্প নিতেই চায় না। তখনই দেখা যায় সেই বড় বড় মনস্টার গুলো তাদের উপর আক্রমণ করে দিয়েছে। ডেকও তো কোনো অংশে কম যায় না। সে তার তরোয়াল দিয়ে সেই বড় মনস্টারকে কেটে ফেলে। এরপরে দেখা যায় আরো ভয়ঙ্কর একটা মনস্টার তাদের উপর আক্রমণ করেছে, যে মনস্টারটা গাছের উপর থাকতো, যা খুবই ভয়ঙ্কর ভাবে তাদের দুজনকে আটকে ফেলেছে। তাদের দুজনকে খেয়েই ফেলবে। ঠিক তখনই সে বানরের মতো দেখতে প্রাণীটা তাদেরকে এসে বাঁচায়। এরপর সে ভয়ঙ্কর মনস্টারটা সে বানরের পিছনে পড়ে যায়। তখন ডেক একটা বড় গাছ কেটে ফেলে। তার উপর দিয়ে খুবই তাড়াতাড়ি সে মনস্টারের কাছে পৌঁছায়। মনস্টারটা বানরকে খেয়েই ফেলবে। ঠিক তখনই ডেক সেখানে পৌঁছায় আর মনস্টারকে মেরে ফেলে। ডেক যেখানে ক্র্যাশ ল্যান্ডিং করেছিল সেখানে ট্রেসাকে দেখা যায়। সে বুঝতে পারে থিয়া ইয়নজার কাছে আছে। সে ভাবে হয়তো সে বিপদে আছে, তাই সে বলতে থাকে যে কোনো উপায়ে আমার বোনকে বাঁচাতে হবে। এরপর থিয়াকে দেখা যায় রাতের বেলা তারা এক জায়গায় আগুন জ্বালিয়ে বিশ্রাম নিচ্ছিল। সেখানে তাদের সাথে বানরের মতো দেখতে প্রাণীটাও ছিল। তারা তো জানতো না প্রাণীটা কোন প্রজাতির।
তাই থিয়া তার নাম রেখে দেয় বাট। এরপর তারা সেখানে বসে খাবার খেতে থাকে। তবে থিয়া তো খাবার খায় না, সে তো একটা সিনথেটিক। এবার থিয়া ডেকোকে জিজ্ঞেস করে, তুমি এই গ্রহে কি করতে এসেছো? সে বলে, আমার কালেশকে দরকার, কারণ আমি আমার সম্প্রদায়ে যোগ দিতে চাই। সে তার ভাইয়ের সম্পর্কেও বলে কিভাবে তার বাবা তার জন্য তার ভাইকে খুন করেছে। তারা সিদ্ধান্ত নেয় রাতে তারা এখানেই থাকবে। ডেক নিচের ঘুমানোর ব্যবস্থা করতে থাকলে বাট ও সেম টু সেম তার কপি করে। ডেক যেমন যেমন অ্যাক্টিভিটি করছিল, বাটও তার সাথে ঠিক তেমনই করছিল, যা দেখে ডেক কিছুটা রেগে যায়। এটাই ছিল এই মুভির সবচেয়ে ফানি মোমেন্ট। এরপর টেসাকে দেখা যায় সে ডেকের স্পেসশিপে পৌঁছে গেছে। যখন সে স্পেসশিপের ভিতরে ঢুকে সে দেখতে পায় এখানে অনেক উন্নত মানের অস্ত্র রয়েছে। সেখানে সে একটা বিশেষ অস্ত্র পায় যেটা যে কোনো জিনিসকে বরফে পরিণত করতে পারত। সেই সব অস্ত্রগুলাই নিজের কাছে রেখে দেয়। এদিকে ডেক এবং থিয়া নিজেদের যাত্রা শুরু করে। রাস্তায় তারা একটা ঝর্ণার পাশে দাঁড়ায়। থিয়া তাকে জিজ্ঞেস করতে থাকে, তোমার বাবা কেন তোমার ভাইকে মেরেছে? সে বলে, আমার ভাই আমার হেল্প করছিল, আমাকে বাঁচাতে গিয়ে তাকে মরতে হয়েছে। সে আরো বলে, আমাদের সম্প্রদায়ে দুর্বলদের কোনো জায়গা নেই, আর আমার বাবা মনে করে আমি দুর্বল, তাই সে আমাকে মারতে চেয়েছিল। এই জন্য আমি প্রমাণ করতে চাই আমি দুর্বল নই। এই জন্যই আমি কালেশকে নিয়ে যেতে এসেছি। সে বলে, তুমি যে কাজের জন্য এসেছো তা সত্যি খুবই বিপজ্জনক। সে আরো বলে, পৃথিবী নামক একটা গ্রহ আছে যেখানে অনেক নেকড়ে বসবাস করে। তারা দলবদ্ধভাবে শিকার করে, কিন্তু তাদের আলফা নামে একজন নেতাও আছে যে সবচেয়ে বেশি শক্তিশালী। তাই ডেকো বলে, যদি সে শক্তিশালী হয় তাহলে আমি তাকেও শিকার করব। থিয়া এখানে তাকে বোঝাতে চাইছিল যে সম্প্রদায় মানে দুর্বলদের বাদ দিয়ে দেওয়া নয়, সম্প্রদায় মানে হচ্ছে দুর্বলদের সাথে নিয়ে চলা। যেন একটা আলফা সব নেকড়েদের সাথে নিয়ে যায়, কিন্তু সে এটা বুঝতে পারে না। সে শুধু চায় সব বিপজ্জনক প্রাণীকে শিকার করতে। এভাবে কথা বলতে বলতে তারা দুজনে অনেক লম্বা একটা পথ পাড়ি দেয় এবং অনেকক্ষণ হাঁটার পর তারা একটা জায়গায় পৌঁছায় যেখানে সবকিছু ভাঙচুর করা। থিয়া তাকে জানায় এটা আমাদের ঘাঁটি ছিল, কিন্তু কালে সেখানে হামলা করে দিয়েছিল, যার ফলে চারিদিকে সবকিছু তছনছ হয়ে গেছে। থিয়া এখানে তার পাও খুঁজে পায়। এরপর সে লেবে গিয়ে নিজের পা ঠিক করতে থাকে। তখন সে ডেককে বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার কাছ থেকে কিছু লুকিয়েছি। আসলে আমরাও কালেশকে খুঁজছি, আর কালেশ খুবই বিপজ্জনক। তুমি একা তার সাথে লড়াই করতে পারবে না, তাই আমি চাই তুমি ফিরে যাও, তোমার জীবন বেঁচে যাবে। তুমি যদি বেঁচেই না থাকো তাহলে তুমি এমন ট্রফি দিয়ে কি করবে? আমি শুধু যে কোনো ভাবে আমার পায়ের কাছে পৌঁছাতে চেয়েছিলাম এবং তুমি এটা করে দিয়েছো, আমি তোমাকে ধন্যবাদ জানাই। এবার তোমার ফিরে যাওয়া উচিত, আমার বোন ট্রেসাও এখানে আসছে, তুমি চলে যাও কোনো বিপদ হওয়ার আগে। এইসব কথা শুনে ডেক প্রচন্ড রেগে যায়। সে বলতে থাকে, তুমি আমাকে ধোকা দিয়েছো, আমাকে তুমি ব্যবহার করেছো, এটা আমি কখনো ভুলবো না। এরপর সে রাগ করে ল্যাব থেকে বেরিয়ে আসে। তখনই দেখা যায় বাহিরে খুব বড় একটা মনস্টার, যা দেখতে খুবই ভয়ঙ্কর। আসলে এটাই কালেশ। এখন ডেক আর কালেশের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। তবে কালেশ ছিল খুবই শক্তিশালী, তাকে কোনোভাবে হারানো যাচ্ছিল না। ডেক তাকে অনেক আঘাত করে, সে আহত হয়ে যায়, এমনকি তার লেজও কেটে দেয়। কিন্তু কালেশ তার শরীরে প্রতিটা অংশ পুনরায় জুড়ে নিচ্ছিল। এই জন্যই তাকে হত্যা করা এত সহজ হচ্ছিল না। একটা শিকলের সাহায্যে সে কালেশকে বেঁধে ফেলে। এরপর তার ঘাড় থেকে মাথা আলাদা করে দেয়। মাথাটা ঝুলতে থাকে। কিছুক্ষণ পর সেটা আবার নিজের সঙ্গে জুড়ে নেয় কালেশ। এবার সেও বুঝতে পারে কালেশকে হত্যা করা অসম্ভব। এরপর সে মনস্টারটা ডেকের উপর হামলা করে দেয়। মনে হচ্ছিল এবার তাকে সে মেরিয়ে ফেলবে। কিছু একটা গন্ধ পেয়ে মনস্টারটা থেমে যায়। সে এবার ডেককে শুঁকতে থাকে। এই কারণে সে আর ডেককে মারে না। এখন সে ডেককে কেন মারলো না এটা আমরা সামনেই জানতে পারবো। ঠিক তখনই টেসা কালেশের উপর আক্রমণ করে দেয়। তার কাছে সে অস্ত্রটা ছিল যেটা যে কোনো কিছুতেই বরফে পরিণত করতে পারত। এই কারণে সে কালেশের উপর সে অস্ত্রটা ব্যবহার করে, যার কারণে কালেশ পুরোপুরি বরফে পরিণত হয়। এমনকি কালেশ ডেককে ধরে রাখার কারণে ডেকও তার সাথে বরফ হয়ে যায়। ট্রেসা তাদের দুজনকেই ধরে ফেলে, কিন্তু ওই দুজনের মধ্যে লড়াইয়ের কারণে থিয়া নিজের পা জুড়তে পারেনি। ট্রেসা ডেকোকে ধরে একটা জায়গায় নিয়ে আসে। সে ডেকোকে বলতে থাকে, আমার মা খুবই খুশি হবেন, আমি তোমাকে উপহার হিসেবে তাকে দিব। আসলে ট্রেসা তাদেরকে মা বলছে যে লোকগুলো তাদেরকে এখানে পাঠিয়েছে। এরপর ট্রেসা এখান থেকে চলে গেলে ডেক থিয়ার উপরে খুবই চড়াও হয়। সে বলতে থাকে, তুমি আমার সাথে প্রতারণা করেছো, তুমি আমাকে ধরিয়ে দিলে। কিন্তু থিয়াও তার জন্য কিছুই করতে পারছিল না।
সে টেসাকে বোঝানোর চেষ্টা করে আমরা তো শুধু কালেশের জন্য এখানে এসেছি, তাই আমাদের ডেককে ছেড়ে দেওয়া উচিত। আর সবচেয়ে বড় কথা, সে তো আমার জীবন বাঁচিয়েছে, আমাকে সাহায্য করেছে। কালেশকে তো আমরা পেয়ে গেছি, তাই এবার ডেককে ছেড়ে দাও। তবে টেসা তার কোনো কথাই শুনছিল না। সে ডেককে পৃথিবীতে নিয়ে যেতে যাচ্ছিল। এরপরে তারা সবাই এখান থেকে চলে যায়। ল্যাবের ভিতরে শুধু ডেক আর থিয়া। তখন তাদের কাছে একটা রোবট আসে। থিয়া তাকে অনেক বোঝানোর চেষ্টা করে। এক পর্যায়ে থিয়া সেই রোবটটাকে নিজের কথার জালে ফাঁসিয়ে ফেলে আর ডেককে সেখান থেকে মুক্ত করে দেয়। ডেক সেখান থেকে মুক্ত হয়ে লাফিয়ে বাইরে পালিয়ে যায়। এইভাবে আবারও ডেকের জীবন বেঁচে যায়। কিন্তু থিয়া তো পালাতে পারে না, তাই সে সেখানে থেকে যায়। টেসার লোকজন থিয়াকে ধরে ফেলে। এরপর ডেক সোজা নিজের স্পেসশিপে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় তার সকল অস্ত্র টেসা চুরি করে নিয়েছে। এরপরে সে জঙ্গলের মধ্যে কিছু খুঁজতে থাকে, যেন সে নতুন করে কিছু অস্ত্র তৈরি করতে পারে, যাতে করে সে টেসার উপরে হামলা করতে পারে। কারণ তার তো কালেশকে প্রয়োজন, যে করেই হোক কালেশকে তো ছাড়াতেই হবে। এইখানে সে বাটকেও দেখতে পায়। এখানে একটা বড় টুইস্ট রিভিল হয়। আসলে এই বাট নামের ক্রিয়েচারটা কালেশের বাচ্চা। সে তার মায়ের কাছ থেকে হারিয়ে গেছে, এর জন্যই সে এতদিন ডেকের পিছে পিছে ছিল। সে তার মাকে খুঁজছে, এই জন্যই তখন কালেশ তাকে মারতে পারেনি, কারণ ডেকের শরীর থেকে বাটের গন্ধ বেরোচ্ছিল। কালেশ বুঝতে পেরেছিল তার সন্তান ডেকের সাথেই ছিল। এরপর ডেক আর বাট টেসার উদ্দেশ্যে রওনা হয়। এখানে এসে সে সবার উপরে হামলা করে দেয়। প্রথমে সে এখানকার রোবটগুলোকে ধ্বংস করতে থাকে। দীর্ঘ সময় চলে তাদের মারামারি। টেসাকে দেখা যায় সে মানুষের সাথে যোগাযোগ করছে। সে তাদেরকে বলছিল 20 মিনিটের মধ্যেই তারা এখান থেকে টেক অফ করবে। সে এটাও জানায় তারা কালেশকে ধরে ফেলেছে। তখনই সে জানতে পারে ডেক সেখানে চলে এসেছে। তাই সে তার রোবটগুলোকে নিয়ে বেরিয়ে আসে আর বলতে থাকে এখন এই ডেকের গল্প শেষ করব। দেখা যায় থিয়ার পা এখানে ঘুরে বেড়াচ্ছে। তার পা রোবটদের মারছিল, যদিও থিয়ার শরীর আর পা আলাদা আলাদা ছিল, এবং কোনোভাবে সেও মুক্ত হয়ে যায়। সে এখানে অনেক রোবটকে মেরে ফেলে। এই সমস্ত রোবটগুলো টেসার জন্য কাজ করত। অবশেষে কোনোভাবে থিয়া তার শরীরের সাথে পা সংযুক্ত করতে সক্ষম হয় এবং সে হাঁটতে পারে। এবার তাদের যে কোনোভাবেই কালেশকে বাঁচাতে হবে, কারণ টেসা কালেশকে এখান থেকে পৃথিবীতে নিয়ে যাচ্ছে। বাটও এখানেই ছিল, সেও তার মাকে বাঁচানোর চেষ্টা করছে। টেসা কালেশকে একটা জায়গায় আটকে রেখেছে। টেসা নিজে যাচ্ছে ডেককে হত্যা করতে। তার সাথে অনেক রোবটও ছিল, তবে ডেক নিজের বুদ্ধিমত্তার সাহায্যে অনেক রোবটকে মেরে ফেলে। এরপর তার সামনে বিশাল এক রোবট চলে আসে, যেটা ভেতর থেকে টেসা কন্ট্রোল করছিল। এই রোবটটা ছিল আফতার মুভি রোবটের মতো। তখন ডেকও তার সাথে মারামারি করতে থাকে। রোবটটা ছিল খুবই শক্তিশালী, ডেক তার সাথে পেরে উঠছিল না। তবে ডেক কোনোভাবে হার মানছিল না, সে যে কোনো উপায়ে টেসাকে মারতে চাচ্ছিল। এদিকে আমরা থিয়াকে দেখতে পাই। সে একটা জায়গায় পৌঁছেছে যেখানে কালেশকে বন্দি করে রাখা হয়েছিল। সে তার রোবটের সাহায্যে দরজা খুলে দেয় এবং কোনোভাবে কালেশকে মুক্ত করে দেয়। মনস্টারটি বেরিয়ে আসে আর টেসা সেই বিশাল রোবটের উপর আক্রমণ করে দেয়। এবার বিশাল মনস্টার আর রোবটের মধ্যে অসাধারণ একটা মারামারি হয়। এক পর্যায়ে মনস্টারটি টেসার রোবটকে গিলে ফেলে। এভাবে টেসাকে শেষ করা যায়। এবার কালেশ তার সন্তানের সাথে দেখা করে। ডেক আর থিয়ার সাথেও দেখা করে। টেসা কালেশের ভিতরে তো অক্ষতই ছিল, সে ভিতর থেকে কালেশকে পুরোপুরি বরফে পরিণত করে আর প্রচন্ড বিস্ফোরণের সাথে কালেশ টুকরো টুকরো হয়ে যায়। তবে টেসা এখনো অক্ষতই ছিল, সে থিয়ার উপরে আক্রমণ করে। ডেক পেছন থেকে এসে টেসার ঘাড়ে আঘাত করে আর তার দেহ থেকে ঘাড় আলাদা করে দেয়। এতে করে টেসা সম্পূর্ণরূপে শেষ হয়ে যায়। এরপর ডেক তার নিজের প্ল্যানেটে ফিরে যায় আর সে তার বাবার সাথে দেখা করে আর বলে আমি দুর্বল নই, আমাকে সম্প্রদায়ে যুক্ত করো। আমি কালেশের শিকার করেছি। তবুও ডেকের বাবা তাকে নিষেধ করে দেয়, তাকে সম্প্রদায়ে যুক্ত করা হবে না। ডেকের বাবা তার দুজন যোদ্ধাকে পাঠায় ডেককে মেরে ফেলার জন্য। তবে ডেক খুব সহজেই দুইজনকেই মেরে ফেলে। এরপরে লড়াইটা হয় বাবা ছেলের মধ্যে। অনেক লম্বা লড়াইয়ের পর সে তার বাবাকে হত্যা করে আর সে নিজেই হয়ে ওঠে সম্প্রদায়ের প্রধান। থিয়া এবং বাটও এখানে উপস্থিত ছিল। এরপর দেখা যায় তারা তিনজন দাঁড়িয়ে আছে। তখন দেখা যায় বিশাল একটা স্পেসশিপ তাদের দিকে আসছে। কেউ জানতো না সেই স্পেসশিপে কে আছে। এরপর ডেক বলে ওই স্পেসশিপের ভিতরে আমার মা আছেন। এই সাসপেন্সের সাথে এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয়ে যায়।